যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি হেনস্থা মদ্যপ যুবকদের বিরুদ্ধে অভিযোগ, আবার পাল্টা অভিযোগ যে অভিনেত্রীর বন্ধুরাই অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরকে মারধর করা হয়েছে। এরকমটাই অভিনেত্রীকে অভিযুক্ত যারা অভিনেত্রীকে হেনস্থা এবং কটূক্তি তারাও অভিযোগ করেছে। এই ঘটনাটা ঘটেছে রাত্রি 3:30-র সময়। অফিস থেকে ফিরছিলাম, ফেরার পথে আমার বন্ধু বান্ধবদের সাথে একটা চায়ের দোকানে দাঁড়াই, আমার বাড়ির সামনাসামনি। হঠাৎ করে একটা 4 হুইলারে 3 জন ছেলে ড্রাঙ্কড অবস্থায় ইফটিজ করে। প্রথমে ইগনোর করার চেষ্টা করেছিলাম, তারপরে যখন সেটা অতিরিক্ত বাড়াতে যখন আমরা প্রোটেস্ট করি, ওরা গাড়ি ঘুরিয়ে এসে আমাদেরকে লিটারালি বাজেভাবে অকথ্য ভাষায় মানে গালাগালি দেওয়ার চেষ্টা করে, গালাগালি দেয়। আমাকে বাজেভাবে মারধর করা হয়েছে, হাত ধরে টানাটানি, হ্যাঁচড়া হেঁচড়ি, বাজেভাবে বাজে কথা, আমার বন্ধু বান্ধবদেরকে ধাক্কাধাক্কি, তাদেরকেও হুমকি দেওয়া যে মেরে দেবো, মার্ডার করে দেবো। ততক্ষণে অলরেডি যে রাউন্ডে পুলিশ থাকেন, সে পুলিশ অফিসারও চলে আসেন। ওই ছেলেগুলো ওনাদের ওপরেও চড়ে কথা বলে চাকরি খেয়ে নেবো, অন ডিউটি পুলিশ অফিসারের উপর হাত দিতে যায়। বারবার আমরা আপনাদের সচেতন করার চেষ্টা করি যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। তা সত্ত্বেও ডিজিটাল অ্যারেস্টের প্রতারণার ফাঁদে বহু মানুষ পড়েছেন। গোটা দেশে কোটি কোটি টাকা প্রতারকরা একেবারে পকেট ফাঁকা করে দিয়েছে। এখানেও তাই এক কৃষি বিজ্ঞানী 1 কোটিরও টাকা বেশি তিনি প্রতারণার ফাঁদে পড়েছিলেন ডিজিটাল অ্যারেস্টের নামে। 11 দিন ঘরবন্দি ছিলেন। আর ভারতে প্রথম ডিজিটাল অ্যারেস্টে দোষী সাব্যস্ত 9 জন কল্যাণীর আদালতে। আর সেই 9 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা আগামীকাল। বেঙ্গল যে আগে একটা কাজ করতে পারলো, যেন আমরা সবাই খুব গর্বিত। আজকের দিনটা আমার মনে হচ্ছে বেঙ্গলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। আমাদের এখানে চিটিং, ফ্রড, ফরজারি, ভয় দেখানো এবং আমাদের সাইবার ক্রাইমের আমাদের 66C এবং 66D ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে কনভিকশন হয়েছে। এবং আমাদের যে সেকশনে কনভিকশন হয়েছে তার মধ্যে 3টে সেকশনে যাবজ্জীবন আছে। আমরা চেষ্টা করবো স্টেটের তরফে ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য, কারণ আমরা চাইছি এটা একটা ইনস্ট্যান্স হয়ে থাক, যে ইনস্ট্যান্সটা আগামী দিনে এই ধরনের ক্রাইম করার আগে লোকে 10 বার ভাববে। কারণ এই যে 2000-এর বেশি পাতার চার্জশিটের মামলাটাকে ছোট করে আনা এবং 29টে সাক্ষীর মধ্যে দিয়ে এটাকে সামনে আনা, এটা একটা বিরাট বড় টিম ওয়ার্ক। তো আজকে সেই দিন কল্যাণী ভারতবর্ষের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের মানচিত্রে একটা জায়গা আজকে করে নেবে। কল্যাণী কোর্টে অনেক বড় কেসের জাজমেন্ট প্রনাউন্স হয়েছে, যেখানে আমরা 9টা কনভিকশন 9 লোককে কনভিকশন করাতে পেরেছি। 9 জন আমরা চার্জশিট দিয়েছি, 4 জন অন্য কেসে চার্জেস ফেস করছে। এরা পুরো র্যাকেটে নেটওয়ার্কের মধ্যে আছে, মানে এরা টাকা দিচ্ছে, কমিশন রাখছে, টাকা দিচ্ছে। কম্বোডিয়া পার্টটা আমরা পারসিউ করতে পারিনি, বিকজ ইট ইজ বিটুইন দ্য কান্ট্রিজ, ডিপ্লোম্যাটিক চ্যানেলস ইউজ করতে হয় ওখানে। ইন্ডিয়ার ভিতরে অপারেট করছে, ওনাকে কিন্তু আমরা ধরতে পেরেছি। তো এটা আমরা একটা প্রেসিডেন্ট সেট করতে চেয়েছিলাম কি ইফ ইউ এঙ্গেজ ইন এনি সাইবার ক্রাইম, পুলিশ উইল কাম আফটার ইউ, আপনাকে আমরা ধরবো এন্ড দ্য ল উইল টেক ইটস কোর্স। এবার পাঠানখালীর ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় মিডলম্যানকে গ্রেফতার করা হলো। হাবিবুর রহমান তার নাম। কি করে খোঁজ পাওয়া গেল, তার বিরুদ্ধে কি অভিযোগ, জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, তবে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে যিনি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী ছিল গৌতম সরকার, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তার মোবাইল ফোনে টেলিফোনিক কনভারসেশন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেক্সট মেসেজ থেকেই এই হাবিবুরের সন্ধান পাওয়া গেছিল। কারণ দুজনের মধ্যে টেলিফোনিক কনভারসেশন এবং মেসেজ আদান প্রদান হয়েছিল এবং সেক্ষেত্রে হাবিবুর মিডলম্যান হিসেবে কাজ করতেন। মূলত কলকাতা এবং শহরতলি বলতে হাওড়ার বিভিন্ন এলাকার যে সমস্ত গ্রাহকের জন্মের শংসাপত্র প্রয়োজন হতো তাদের নামে তালিকা পাঠিয়ে দেওয়া হতো এই গৌতমের কাছে। গৌতম অনলাইন পোর্টালে সেই সমস্ত ভুয়ো জন্মের শংসাপত্র বার করে আবার হাবিবুরের মাধ্যমে পাঠিয়ে দিতেন গ্রাহকদের কাছে। এইভাবে এই চক্র চলছিল। সেক্ষেত্রে হাবিবুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। বেশ। নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন, আমার সঙ্গে দেখছেন খবর, তারা প্রত্যেকেই ফার্স্ট বেঞ্চে বসার অভিজ্ঞতা আছে, আবার ব্যাক বেঞ্চে বসার অভিজ্ঞতা আছে। এই ফার্স্ট বেঞ্চ ব্যাক বেঞ্চ বিষয়টাই আর থাকছে না। বেশ কয়েকটি স্কুলে এই রকম উদ্যোগ নিয়েছে। কি হবে তাহলে? ব্যাক বেঞ্চে কোনো ব্যাক বেঞ্চার নয়, সবাই সামনের বেঞ্চে। কিভাবে দেখুন। প্রথম স্কুলে যাওয়ার দিন,
প্রথমবার ফেল কিংবা প্রথমবার প্রথম হওয়া, প্রথমবার বন্ধুর সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, প্রথমবার কাদা মাঠে ফুটবল, বন্ধু চল। স্কুল অনেক প্রথম কিছু জানে, আবার এই স্কুলই জানে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প। যারা প্রথম বেঞ্চে বসে তারা প্রথম সারিতে, আর যারা লাস্ট বেঞ্চে, রেজাল্ট বের হলে তারা লাস্টের দিকে। এর উল্টো কাহিনীও আছে। লাস্ট বেঞ্চে বসা ছেলে বা মেয়ে অনেক সময় প্রথম বেঞ্চের বন্ধুদের টেক্কা দিয়ে দেয়। তবু প্রথম বেঞ্চ আর লাস্ট বেঞ্চের গল্প সব স্কুলেই প্রায় এক। এই গল্পেই এবার টুইস্ট। লাস্ট বেঞ্চে বসার জন্য কাউকে যেন বাঁকা চোখে দেখা না হয়, শুধুমাত্র লাস্ট বেঞ্চে বসে বলে কাউকে যেন ফাঁকিবাজ বলে ধরে নেওয়া না হয়, এটা নিশ্চিত করতে লাস্ট বেঞ্চটাই তুলে দিল 3 জেলার 3 সরকারি স্কুল। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়, সরকারি স্কুল, প্রায় 300 পড়ুয়া। এই স্কুলে শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল। দেগঙ্গা ব্লক অফিসের নির্দেশ, সেই মতো প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে। মঙ্গলবার থেকে এভাবেই চলছে ক্লাস। যদি এইভাবে ক্লাসে ইউ শেপ আমরা যদি ক্লাসে করতে পারি বেঞ্চগুলো ঘুরিয়ে, তাহলে তারা আমাদের সংস্পর্শেই সবসময় থাকতে পারবে এবং আমরাও তাদের কাছে ক্লাসরুমে সহজে পৌঁছাতে পারবো। এতে করে দেখলাম বাচ্চাদের ব্যাপক সাড়া এবং তারা খুব আগ্রহী। একটু লেট হয়ে গেলে কাজের জন্য আমি সামনের বেঞ্চে না বসতে পারলে পিছনের বেঞ্চে বসতাম। এখন মাস্টারমশাইটা খুব সুন্দর করে করেছে, এখন সবাই সামনে আছে আর মাস্টারমশাই মাঝখানে বসে। ব্যাক বেঞ্চে যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে টিচারদের অ্যাটেনশন একটু কম যায়। এই উদ্যোগটা আমার মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে সুবিধা হবে, বাচ্চাদের পড়াশোনা আরো মানটা বাড়াবে। আমরা আমাদের 2 এসআই সাহেবের সাথে কথা বলেছি যাতে এই উদ্যোগটা যতগুলো স্কুলে করা সম্ভব আমরা সেগুলোকে করব। বকুলতলা প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ 24 পরগনার রায়দিঘির সরকারি স্কুল। এই স্কুলেও বেঞ্চে বদল। ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই, এবার সবাই মুখোমুখি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে এই বদল। দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায়, পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয়। ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে, এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা, বন্ডিং, গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। ব্যাক বেঞ্চ থাকছে না। মালদার ইংরেজ বাজার, এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন, 100 বছরের পুরনো সরকারি হাই স্কুল। এই স্কুলেও নো মোর ব্যাক বেঞ্চার্স মডেল। জেলা শিক্ষা দপ্তরের নির্দেশ, মঙ্গলবার থেকে নয়া মডেলে চলছে ক্লাস। যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না। কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবে। অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে, একে সাধুবাদ না জানিয়ে পারে না। কারণ অনেক সময় একটা মনস্তত্ত্ব কাজ করে যে এই ছেলে মেয়েগুলোর তত ভালো নয়, ওদের পেছনে লেগে থেকে কি হবে। এই ব্যবস্থাটা যদি তার সহায়ক হয় তাহলে তো দেশে একটা বিপ্লবী হবে। স্কুলের ঘরের যদি সেরকম আর্কিটেকচার থাকে যে বেঞ্চগুলোকে চারপাশে বসানো যায় তাহলে খুব ভালো কথা। স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায়। এই সিনেমাতে দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই, সব বেঞ্চ সমান, সব পড়ুয়াও সমান। এই সিনেমার একটি স্টিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেটা দেখার পরে দেশের নানা স্কুলের ক্লাসরুমে বেঞ্চ সাজানো বদলানো হয়েছে। এই রাজ্যেও একাধিক সরকারি স্কুলের ক্লাসরুম নতুনভাবে সেজেছে, যেখানে আর নেই কোনো লাস্ট বেঞ্চ। নিউজ 18 বাংলা।